Good afternoon. Hello. जी सर, अस्सलाम वालेकुम। Okay, let us see chapter 12. Chapter 12 is about network security infrastructure. So তোমাদেরকে দুটো ভিডিও দেখতে দিয়েছিলাম chapter 12 থেকে. Okay, so in this chapter we're going to see what are the different network security devices we use in our network. Okay, so তার আগে আমরা দেখি যে নেটওয়ার্কে কি কি টাইপ ডিভাইস আছে। ওকে, তো ফার্স্ট হচ্ছে এন ডিভাইস। এন ডিভাইস আমরা কাকে বলি? যে ডিভাইসগুলো, দ্য ডিভাইসেস দ্যাট আর connected to the end users, right? End user যে ডিভাইস গুলো ইউজ করে। Now who are the end users? Let's say we are the end users. ওগুলোকে আমরা end device বলি, like our computer, laptop, printer, IP phone, tablet, telepresence endpoint. Okay, telepresence endpoint is it's a video conferencing device. So এগুলোকে আমরা বলি হচ্ছে end device, right? আর intermediary device কাকে বলি আমরা? interconnecting যে ডিভাইস গুলো থাকে। Okay, so interconnecting device like router, switch, firewall, ইত্যাদি, right? Then we have network media.
বা ট্রান্সমিশন মিডিয়াম আমাদের এই যে different type of transmission medium we have wireless media, we have land media, WAN media. Okay, now these are the typical topology. Now আমাদের দুই ধরনের টপোলজি ডায়াগ্রাম হয়। ওকে, একটাকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল টপোলজি আর একটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল টপোলজি। তো ফিজিক্যাল টপোলজিটা কি? ফিজিক্যাল টপোলজিতে হচ্ছে যে ফিজিক্যালি ডিভাইসগুলো কোথায় লোকেটেড। ওকে, ধরো এই যে রাউটারটা, এটা কত নাম্বার র্যাকের, কত নাম্বার শেলফে আছে, কোন রুমে আছে বা কোন বিল্ডিং এর কোন রুমে আছে, যেমন এটা সার্ভার রুমে। ওকে, সো আমি এই ফিজিক্যাল টপোলজিটা দেখে আমি বুঝতেছি যে কোন ডিভাইসটা আমার কোন জায়গায় আছে, রাইট? সো দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল টপোলজি। ওকে, সো লেটস সে উই হ্যাভ, এটা হচ্ছে সার্ভার রুম, কত নাম্বার রুম, রুমের কত নাম্বার র্যাকের কত নাম্বার শেলফে কোন ডিভাইসটা আছে, যেমন 1 নাম্বার শেলফে আছে রাউটার 1, 2 নাম্বার শেলফে আছে হচ্ছে সুইচ। ওকে, আবার র্যাক টুর 1 নাম্বার শেলফে আছে এই ওয়েব সার্ভার, 2 নাম্বার শেলফে আছে এটা, সো ইত্যাদি। তারপর হচ্ছে এই যে পিসি এন্ড ইউজার্স, ওরা কত নাম্বার রুমে কানেক্টেড। Picts or illustrates where the devices are physically located. All right, আর লজিক্যাল টপোলজি হচ্ছে ধরো এই যে কত নাম্বার পোর্টে কানেক্টেড। ওকে, তারপরে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস। হ্যাঁ, সো the logical topology illustrates all these things, the port number, the IP address, and so on. So did you get the difference between physical and logical topology? জি স্যার। তো আমরা যখন কোনো একটা নেটওয়ার্ক ডিজাইন করি, then we designer পর we draw two types of topology. One is physical topology and the other one is logical topology. Then there are different types of network we have. একটা হচ্ছে যে small home বাসাবাড়ির নেটওয়ার্ক, right? বাসাবাড়িতে কি থাকে? We only have, let's say, wireless router maybe, right? একটা wireless router থাকে, তারপরে বাসাবাড়িতে ধরো for surveillance we have some IP ক্যামেরার সাথে একটা NVR থাকে, right? Do you know what is NVR? ইয়েস স্যার। NVR এর ফুল ফর্ম কি? স্যার নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। So NVR থাকে। So এই হচ্ছে, so in small office mostly we have, nowadays we have a what? We have a wireless router, এবং ওয়্যারলেস রাউটারে হচ্ছে ইউজাররা কানেক্টেড থাকে, রাইট? এন্ড যদি বাসাবাড়িতে যদি সার্ভেলেন্স থাকে তাহলে কি থাকে? We have some IP cameras, we have NVR and so on. Then we have SOHO, small office and home office. ওকে, খুব ছোট অফিস সেটআপ, যেগুলো ছোট অফিস সেটআপ গুলোতে দেখা যায় যে একটা ছোট রাউটার থাকে। ওকে, ইন মোস্ট কেসেস। ওর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছোট অফিস যেগুলো, এগুলো একটা দুইটা ওয়্যারলেস রাউটার দিয়েও চলে। ওকে, বাট ইন এ medium or large network, we can have hundreds of devices, okay, or even thousands of devices. They are located in different buildings in a campus area network. Okay, then we have wide area network, যেটা জানো, that is let's say তাদের অফিস গুলো যখন গ্লোবালি located থাকে, ধরো কোনো একটা organization, they have office in Dhaka, they have office in Sydney, they have office in New York, and so on. Okay, so these are the different sizes of networks we have. LAN key, WAN key, এটা তোমরা already জানো। Okay, so I don't want to discuss about it. Okay, now আমরা একটা নেটওয়ার্ক যখন ডিজাইন করি, একটা নেটওয়ার্ক ডিজাইন করার সময় আমরা একটা ডিজাইন মডেল ফলো করি। We use a design model. Design modelের
কি দরকার? ডিজাইন মডেলের দরকার হচ্ছে, ধরো ইভেন যারা জুতা বানায়, রাইট, ওদের কাছে কি থাকে, জুতা বানানোর ওই যে ফর্মা থাকে, রাইট, ওই ফর্মা বলে ওরা, ওই ফর্মা ধরে ওরা জুতাটা বানায় যাতে ইট ফিটস প্রপারলি, বুঝলেন? তো একটা নেটওয়ার্ক, বিগ নেটওয়ার্ক বা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ডিজাইন করার সময় we use a design model and that is called hierarchical design model. Okay, hierarchy মানে কি? hierarchy বাংলা কি? স্যার কম ভ্যালু থেকে ধীরে ধীরে বেশি ভ্যালুর দিকে। একটা কথা বলবো, hierarchy স্যার মানে কি? বংশগত স্যার। তোমরা এত না পারো বাংলা, না পারো ইংরেজি। hierarchical এর স্ট্রাকচার আর কি হ্যাঁ, স্যার, স্ট্রাকচার আর কি স্যার, একটা ডাইরেক্ট বাংলা কি বলো? তার বাংলা হচ্ছে অনুক্রমিক। অনুক্রমিক। বাপরে বাপ, তুমি তো একদম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা বলে ফেলছো। তো একটা হায়ারার্কিক্যাল ডিজাইন মডেলের তিনটা লেয়ার। ওকে, the first layer is access layer. So access layer হচ্ছে, this is the layer through which end users get access to the network. Okay, so this is the layer, okay, through which end users get access to the network. তার মানে হচ্ছে যে লেয়ারের সাথে, যে লেয়ারের মাধ্যমে end userরা নেটওয়ার্কে অ্যাক্সেস পায়, or if we tell that the যে লেয়ারে end userরা ডিরেক্টলি কানেক্টেড থাকে ওই লেয়ারটাকে অ্যাক্সেস লেয়ার বলা হয়। এখন ধরো তোমার একটা বিল্ডিং এর এটা একটা ফ্লোর, এটা আরেকটা ফ্লোর, এটা আরেকটা ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরে ধরো অনেক এন্ড ইউজার আছে। ওকে, এবং প্রত্যেকটা ফ্লোরে ধরো বিভিন্ন সুইচ আছে। গট ইট? না, এই যে এন্ড ইউজাররা যে সুইচ গুলোতে কানেক্টেড, হ্যাঁ, এই যে অ্যাক্সেস লেয়ার যে ডিভাইস গুলো, এই ডিভাইস গুলোকে এগ্রিগেট করে, হ্যাঁ, এই সুইচ গুলোকে এগ্রিগেট করে, এগ্রিগেশন হয় হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ারে। Okay, so distribution layer you see we have redundancy. আমরা যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করি, the first thing we consider is redundancy. redundancy কেন? কারণ redundancy হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত, বাংলা করলে যেটা দাঁড়ায়। ওকে, সো redundancy হচ্ছে, ধরো এই সমস্ত এই বিল্ডিং এর সব অ্যাক্সেস লেয়ার সুইচ গুলো ধরো একটা আমার একটা ডিস্ট্রিবিউশন লেয়ারে এসে টার্মিনেট যায়, তখন they will lose access to the upper layer. সো এই জন্য দেখো প্রত্যেকটা অ্যাক্সেস লেয়ার সুইচ, হ্যাঁ, আমি এখানে ডিস্ট্রিবিউশন লেয়ারে দুইটা সুইচ আছে। সো দুইটা সুইচ থাকাতে কি সুবিধা, যে both all the access layer switches they are connected to the distribution layer switch, তাই না? তো এই যে দুইটা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচের সাথে কানেক্টেড, সো কোনো কারণে যদি একটা ডাউন হয়, still they have another path going to the upper layer. Okay, so এবার ডিস্ট্রিবিউশন লেয়ারে ধরো তোমার if you have multiple devices, those distribution layer devices are aggregated into the core layer. ঠিক আছে, তাহলে কয়টা লেয়ার দেখটা? তিনটা লেয়ার। হ্যাঁ, এটাকে বলা হয় থ্রি লেয়ার আর্কিটেকচার বা থ্রি টিয়ার আর্কিটেকচার। হ্যাঁ, অনেক ছোট অর্গানাইজেশন আছে যাদের ধরো কোর এবং ধরো ডিস্ট্রিবিউশন লেয়ারে অনেকগুলো ডিভাইস নাই, সো যদি কম ডিভাইস থাকে তখন ওরা কি করে, ওরা কোর এবং ডিস্ট্রিবিউশন এই দুইটা লেয়ারকে কলাপস করে একটা লেয়ারে নিয়ে আসে। ওকে, সো এটাকে বলা হয় কলাপসড টু টায়ার আর্কিটেকচার। আন্ডারস্টুড? তাহলে again, access layer, this is the layer where end users are directly connected. Then access layer devices, intermediary devices are being aggregated to distribution layer, আবার distribution layer aggregate হয় হচ্ছে core layer। আর এই যে যেটা একটু আগে বলছিলাম, যে collapsed
আর্কিটেকচার যেটা, এখানে দেখো কোর এবং ডিস্ট্রিবিউশন দে আর কলাপসড ইনটু ওয়ান লেয়ার, এটাকে বলা হচ্ছে কলাপসড কোর। হ্যাঁ, মানে ওই ডিস্ট্রিবিউশন এবং কোর একটা লেয়ারে যখন আমরা মার্জ anymore, it is then collapsed two-tier architecture. Okay, এখন আমরা দেখি what are the common security architectures. So security, whenever we say security architecture, that means we have some security devices, right? Let's say this is a firewall. এই যে ছবিটা মানে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এই সিম্বলটা ফায়ারওয়ালের একটা সিম্বল। নাও টু এ ফায়ারওয়াল, হ্যাঁ, দুই ধরনের নেটওয়ার্ক থাকে। একটা হচ্ছে যে তোমার প্রাইভেট নেটওয়ার্ক, ধরো ফায়ারওয়ালের এই যে গিগ 0/0 G0/0 যে ইন্টারফেসটা, এটা আমার লোকাল ল্যানের সাথে কানেক্টেড। সো দিস ইজ মাই প্রাইভেট নেটওয়ার্ক, রাইট? প্রাইভেট নেটওয়ার্ক ইজ অলওয়েজ ট্রাস্টেড। প্রাইভেট নেটওয়ার্ক ইজ অলওয়েজ ট্রাস্টেড টু দ্য ফায়ারওয়াল। আর এই সিরিয়াল 0/0/0 ও কার সাথে কানেক্টেড? পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এন্ড পাবলিক নেটওয়ার্ক ইজ অলওয়েজ আনট্রাস্টেড। সো যখন আমরা এই যে ট্রাস্টেড আনট্রাস্টেড এর ব্যাপার বলি, দ্যাট মিনস এই ফায়ারওয়ালে যখন এই প্রাইভেট নেটওয়ার্ক থেকে কোনো ট্রাফিক আসে, সো ইট ডাজন্ট ইন্সপেক্ট, ও এই ট্রাফিক গুলাকে ইন্সপেক্ট করে না। আর পাবলিক নেটওয়ার্ক থেকে যখন কোনো ট্রাফিক আসে, যেহেতু পাবলিক নেটওয়ার্ক ইজ কমপ্লিটলি আনট্রাস্টেড, সো পাবলিক নেটওয়ার্কের ইচ এন্ড এভরি ট্রাফিক ইজ বিং ইন্সপেক্টেড। ওকে, দেখো এই যে এখানে দেখাচ্ছে যে নো অ্যাক্সেস, পাবলিক টু প্রাইভেট, নো অ্যাক্সেস। আসলে নো অ্যাক্সেস নট নেসেসারিলি, ওই ট্রাফিক গুলো সে ইন্সপেক্ট করে, ইন্সপেক্ট করার জন্য কিছু রুল থাকে, যদি ওই রুলে ম্যাচ করে এলাও হয় তখন এলাও করে। Okay, now let us see, there is another zone that is called demilitarized zone. Okay, তো একটা ফায়ারওয়ালের ইনফ্যাক্ট তিনটা জোন থাকে। ওকে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে ট্রাস্টেড বা ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড, আর একটা হচ্ছে ডিএমজেড বা ডিমিলিটারাইজড জোন। আবার বলতেছি, একটা ফায়ারওয়ালের তিনটা সিকিউরিটি জোন থাকে, একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড, একটা হচ্ছে ডিএমজেড, ডিমিলিটারাইজড জোন। তো ইনসাইড ইজ ট্রাস্টেড, ওকে, যেটা প্রাইভেট। Outside, that is public, that is not trusted, that is untrusted. So outside is, you see, blocked, right? DMZ, but demilitarized zone, this is where our servers are located. কারণ এই যে সার্ভার যেগুলো থাকে আমাদের, সার্ভার গুলো কি আমার ইনসাইড নেটওয়ার্ক থেকেও অ্যাক্সেসিবল হইতে হবে, আউটসাইড নেটওয়ার্ক থেকেও আমার সার্ভার গুলো অ্যাক্সেসিবল হইতে হবে। সো ওইটাকে তখন আমরা ডিএমজেড জোনে রাখি সার্ভার গুলো, এবং সার্ভার গুলোর জন্য আমরা custom security policy define করি। Okay, so we have a custom security policy, understood? So ওইখানে দেখো যেমন এই যে আউটসাইড নেটওয়ার্ক থেকে, ওকে, ট্রাফিক DMZ কি selectively permitted, okay, only the traffics that are being allowed using access control list, okay, আমরা বিভিন্ন ACL বসে, ওই ট্রাফিক গুলো শুধুমাত্র ডিএমজেড এ আসে। Not every traffic is being permitted to the server zone or the demilitarized zone. এটা তোমরা করবা। Okay, now let us see what are the different security devices we use in our network. So এই ভিডিওটা তো তোমরা দেখছো নাকি? তোমাদেরকে ভিডিওটা দেখতে দিয়েছিলাম।
ইয়েস স্যার দেখেছি। জি স্যার দেখেছি। So I will skip it. So what is actually firewall? এই ফায়ারওয়াল শব্দটা আসলে কোথা থেকে আসছে? ফায়ারওয়ালের কাজটা কি? তোমার আগের আমলে এই যে রাজপ্রাসাদে ওরা কি করতো, রাজপ্রাসাদের যে ওয়ালগুলো ছিল, বাইরের যে দেয়ালগুলোর উপরে ওরা রাতের বেলা দেখা যেত যে ডাকাতরা ওই দেয়াল টপকিয়ে ওরা রাজপ্রাসাদে এসে ডাকাতি করতো। সো এই জন্য কি করতো, রাতের বেলা ওই এক রাজা কি করলো যে রাতের বেলা ওই দেয়ালের উপরে ওরা আগুন দিয়ে রাখতো, যাতে intruders, okay, we use a term called intruder, বাইরে থেকে ইন্ট্রুডার যারা আছে ওরা যাতে এই আগুনের দেয়াল টপকে ভিতরে না আসতে পারে। ওকে, সো ওইটার নাম ছিল হচ্ছে ফায়ার ওয়াল। ওকে, দ্য ওয়াল উইথ দ্য ফায়ার। হ্যাঁ, তো ওইখান থেকেই আসলে এই ফায়ারওয়াল শব্দটা আসছে। তাহলে ফায়ারওয়ালের কাজটা কি? ফায়ারওয়ালের কাজ হচ্ছে যে it protects your inside network. Okay, it protects your inside network from outside intruders. ইনসাইড অ্যাসেট কে রক্ষা করাই হচ্ছে ফায়ারওয়ালের কাজ। আন্ডারস্টুড? সো ফায়ারওয়ালে কি থাকে? ফায়ারওয়ালে হচ্ছে there are different rules and policies. So based on those rules and policies ও ডিসাইড করে যে কি কি ট্রাফিক আমার এখানে অ্যালাউড and কি not allowed. So firewall basically filter করে। So what are the benefits of firewall? A lot of benefits. Number of benefit is it prevents your, it protects your internal network from outside intruders, এক কথাই শেষ। তারপরে হচ্ছে যে reduce security management complexity. সো ফায়ারওয়াল আমাদের কাজগুলো অনেক সহজ করে দেয়। আমরা ফায়ারওয়াল ইভেন দেখতে পাই যে কে কি করতেছে নেটওয়ার্কে, এবং there are very expensive firewalls, যেমন এই যে বড় বড় অর্গানাইজেশন আছে, গ্রামীণফোন, বিভিন্ন আইআইজি, টেলকো, ব্যাংকস, ওরা যেসব ফায়ারওয়াল ইউজ করে এক একটা ফায়ারওয়ালের দাম 1 কোটি 2 কোটি টাকা। জাস্ট একটা বক্স 1 কোটি 2 কোটি টাকা। ওকে, ওই জাস্ট একটা সুইচের মতো, বাট এত দাম। ফায়ারওয়ালের কিছু লিমিটেশনও আছে। লিমিটেশন কি? এক নাম্বার হচ্ছে, ধরো প্রত্যেকটা ট্রাফিক যখন তুমি ইন্সপেক্ট করে করে ভিতরে প্রবেশ করাবো, সো দেয়ার উইল বি লিটল বিট ডিলে, সো নেটওয়ার্ক পারফরম্যান্স ক্যান স্লো ডাউন। ইটস এ স্ক্যান। কারণ এখনকার যে ফায়ারওয়াল গুলো, যেগুলোকে আমরা বলি হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, এগুলো অনেক পাওয়ারফুল। ওকে, দে কাম উইথ লট অফ মেমোরি এন্ড ভেরি হাই এন্ড প্রসেসরস, সো খুব একটা স্লো হয় না। Now there are different types of firewall. Okay, তো ফায়ারওয়ালের মেইন কনসেপ্টটা কি? ফায়ারওয়ালের মেইন কনসেপ্ট হচ্ছে যে ফায়ারওয়াল ফিল্টার্স দ্য ট্রাফিক। ওকে, ফায়ারওয়াল ফিল্টার্স ট্রাফিক। তো ফায়ারওয়াল এই যে ট্রাফিক ফিল্টার করে, এই ফিল্টারিং কোন লেয়ারের ট্রাফিক ফিল্টার করে, এগুলোর উপর বেস করে বিভিন্ন টাইপের ফায়ারওয়াল আছে। The first one is packet filtering firewall বা stateless firewall. So stateless firewall ও হচ্ছে layer 3 এবং layer 4 পর্যন্ত হচ্ছে ওর ক্যাপাবিলিটি। That means it can filter traffic. Layer 3 মানে কি? So network layer, right? So it can filter traffic based on the IP addresses. So source, destination, IP address এগুলো দেখে ও ট্রাফিক ফিল্টার করতে পারে, প্লাস ও পোর্ট দেখেও ট্রাফিক ফিল্টার করতে পারে। বাট এটাকে স্টেটলেস ফায়ারওয়াল কেন বানা হয়? বিকজ ইট ডাজন্ট চেক দ্য স্টেট অফ দ্য কানেকশন। তারপরে আছে এই যে স্টেটফুল ফায়ারওয়াল। সো স্টেটফুল ফায়ারওয়াল চেকস দ্য স্টেট অফ দ্য কানেকশন। ওকে, সো নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট প্লাস সেশন, এই তিনটা লেয়ারের ওর ক্যাপাবিলিটি।
So in addition to the network layer and transport layer, ও হচ্ছে প্রত্যেকটা কানেকশনের সেশন চেক করে যে whether the connection was being originated from inside network, ঠিক আছে? যদি কানেকশন ইনসাইড নেটওয়ার্ক থেকে রিকোয়েস্ট করে থাকে, ওই রিকোয়েস্ট ট্রাফিকের এগেইনস্টে রিপ্লাইটাই শুধু সে অ্যালাউ করে। হ্যাঁ, ও ইনসাইড নেটওয়ার্ক থেকে যদি কোনো কিছু রিকোয়েস্ট না করে থাকে, ওকে, দ্যাট মিন্স কোনো সেশন ক্রিয়েট হয়নি, তখন ওই বাইরের ট্রাফিকটাকে সে আর অ্যালাউ করে না। সো স্টেটফুল ফায়ারওয়াল ইন শর্ট ক্যান চেক দ্য স্টেট অফ দ্য কানেকশনস। তারপরে আছে দেখো এই যে অ্যাপ্লিকেশন গেটওয়ে ফায়ারওয়াল। সো অ্যাপ্লিকেশন গেটওয়ে ফায়ারওয়াল দ্যাট ওয়ার্কস আপ টু লেয়ার 7, ওকে, দ্যাট ওয়ার্কস আপ টু লেয়ার 7। সো অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল দিয়ে আমরা, সো দিস আর দ্য মডার্ন ফায়ারওয়ালস। হ্যাঁ, সো আমরা সবকিছু করতে পারি। ধরো কোন কোন অ্যাপ্লিকেশন ইভেন অ্যালাউড, ধরো তুমি টর ব্রাউজার দিয়ে কেউ যাতে ব্রাউজ না করতে পারে এটা বন্ধ করতে চাও, বা ধরো বিভিন্ন ধরনের পর্নোগ্রাফিক সাইট অফ করতে চাও, বা বিভিন্ন ধরনের ধরো ম্যালভার্টাইজিং সাইট ব্লক করতে চাও, ওকে, দেন ইউ নিড এ অ্যাপ্লিকেশন লেভেল ফায়ারওয়াল। তারপরে হচ্ছে দ্য ফায়ারওয়াল দ্যাট উই ইউজ নাওয়াডেজ, যেগুলোকে বলা হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। বলো। স্যার যেমন বাংলাদেশে স্যার দেখলাম যে বিভিন্ন ভালগার সাইট গুলো স্যার অফ করা হয়েছে, এটা কিভাবে করলো স্যার? এটা কি ফায়ারওয়াল দিয়ে? ফায়ারওয়াল দিয়ে, হ্যাঁ, সেগুলো সবই ফায়ারওয়াল দিয়ে। সো এই যে এরপর হচ্ছে যে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালস, ওকে, অর এনজিএফডব্লিউ। তো নেক্সট জেনারেশন যে ফায়ারওয়াল গুলো, ওকে, these are highly capable firewalls. এই ফায়ারওয়াল গুলোর অনেক ক্যাপাবিলিটি, যে শুধুমাত্র যে আমরা সাইট ব্লক করি বা ইয়ে করি তা না, ইভেন ও প্রত্যেকটা ট্রাফিক ডিপিআই বলে আমরা, ডিপ প্যাকেট ইন্সপেকশন, প্রত্যেকটা ট্রাফিককে ডিপলি ইন্সপেক্ট করে। তারপর হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের রুল সেট করা যায়, এবং মোস্ট অফ দ্য নেক্সট জেনারেশন ফায়ারওয়ালস দে কাম উইথ দ্য AI and ML engine, okay, artificial intelligence and machine learning engine, okay, so they can adapt with the changing scenarios, and they can learn by itself and they can make decisions. কারণ ধরো প্রতিদিন নতুন নতুন অ্যাটাক আসতেছে, so every day it is not possible for you to devise new policies, তাই না? প্রতিদিন কয়েক হাজার নতুন ভালনারেবিলিটি সিকিউরিটি অ্যাটাক ইন্টারনেটে ইভলভ হচ্ছে। তো প্রতিদিন তো তুমি নতুন নতুন পলিসি আপডেট করতে পারবে না। বাট when you have the next generation firewall, okay, that next generation firewall will take care of it, okay, ও ওটার সাথে অ্যাডাপ্ট করে নেবে, it will update its rule by itself. যেমন আমাদের আমাদের এআইবিতে আমরা দুইটা ফায়ারওয়াল ইউজ করি, একটা সিসকো, তারপরে আমাদের আরেকটা হচ্ছে জুনিপার ফায়ারওয়াল। স্যার এই ফায়ারওয়াল গুলো যে ইউজ করা হচ্ছে এগুলো কি স্যার পেইড? যেমন স্যার ফর্টিগেটে যেমন পে করতে হয় এরকম শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সব ফায়ারওয়ালে পে করতে হয়। ফায়ারওয়ালে পে মানে হচ্ছে তোমার, আমরা যখন একটা ফায়ারওয়াল কিনি, আমরা ধরো ফায়ারওয়াল এক একটা কিনছি, আমাদের নেটওয়ার্কে আমরা যে ফায়ারওয়াল গুলো কিনছি ধরো অ্যারাউন্ড 24 lakhs, কিন্তু প্রতি বছর হচ্ছে আমরা প্রায় 5 লাখ টাকার সাবস্ক্রিপশন, আমাদেরকে ওই লাইসেন্স ফি দিতে হয় এভরি ইয়ার। যে একটা ফায়ারওয়াল কিনলাম আর হয়ে গেল তা না, প্রতি বছর টাকা দিতে হয় ফর দোজ নেক্সট জেনারেশন ফায়ারওয়ালস, কারণ প্রতিনিয়ত সাবস্ক্রিপশন আপডেট করে গেছে। সো দ্যাট ইজ দেয়ার বিজনেস। ওকে, then we have, what are the other devices? We have IDS and IPS.
intrusion detection system এবং intrusion prevention system. So from the word itself you can see যে ডিভাইস intrusion detect করতে পারে ওটাকে আমরা বলি IDS, আর যে ডিভাইস intrusion detect করতে পারে intrusion prevent করতে পারে এটাকে আমরা বলি IPS. তো এখনকার এই যে নেক্সট জেনারেশন যে ফায়ারওয়াল গুলো আছে এই নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে এই IDS IPS is integrated. Okay, so you don't need a separate device. So these IPS IDS is already there, integrated into the next generation firewalls. Advantage disadvantage এটা তোমরা দেখো. Okay, now we have two types of IPS intrusion prevention system. One is host based IPS and the other one is network based IPS. হোস্ট বেস আইপিএস এর কাজটা কি? হোস্ট বেস আইপিএস বা ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম ও একটা হোস্টের অ্যাক্টিভিটি, একটা সিঙ্গেল হোস্টের অ্যাক্টিভিটি ও মনিটর করে। ওকে, এবং ওই অনুযায়ী ডিসিশন নেয়। ধরো ইভেন প্রত্যেকটা হোস্ট মানে কি, ধরো আমার এই পিসিটা, আমার পিসিতেও কিন্তু আইডিএস আইপিএস আছে বা ফায়ার, ইভেন উইন্ডোজ এর নিজেরও কি ফায়ারওয়াল আছে, তোমরা যেটা জানো, রাইট? এই যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, okay, that is called a host based IPS. এরকম আরো হোস্ট বেসড বিভিন্ন IPS আছে। তারপর একটা হচ্ছে নেটওয়ার্ক বেসড IPS, যেটা আমরা এই যে ফায়ারওয়ালে ইউজ করি। তাহলে একটা হোস্ট বেসড IPS ও আসলে কি করে, একটা পার্টিকুলার হোস্টকে ইন্ট্রুশন থেকে প্রোটেক্ট করে। ওকে, বাট নেটওয়ার্ক বেসড IPS যে নেটওয়ার্ক বেসড IPS হচ্ছে একটা এন্টায়ার নেটওয়ার্ককেও সিকিউর করতে সক্ষম। Okay, so there are some other specialized security appliances like advanced malware protection, যেটাকে আমরা বলি AMP ডিভাইস। ও এই ডিভাইসটা হচ্ছে শুধুমাত্র ম্যালওয়্যার প্রোটেক্ট করে। ওকে, সো ইটস এ স্পেশালাইজড ডিভাইস that is made to protect your network from the malware attacks. তারপরে এই যে ওয়েব সিকিউরিটির জন্য, ধরো তোমার যে ওয়েব সার্ভার গুলো আছে, সো ওয়েব সার্ভারে বিভিন্ন টাইপের অ্যাটাক হয়, এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, কমান্ড ইনজেকশন, অনেক ধরনের অ্যাটাক হয়। সো এইসব অ্যাটাক থেকে তোমার ওয়েব সিস্টেম গুলোকে প্রোটেক্ট করার জন্য এই যে কি আছে, WSA, ওয়েব সিকিউরিটি অ্যাপ্লায়েন্স। আবার এই যে ইমেইল সিকিউর করার জন্য হচ্ছে ESA আছে। ওকে, সো দিস আর দ্য সেপারেট অ্যাপ্লায়েন্সেস। হ্যাঁ, তো এখনকার নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে এগুলো হচ্ছে এমবেডেড থাকে, লাইক ESA, WSA এবং AMP, অ্যাডভান্সড ম্যালওয়্যার প্রোটেকশন, এই সব কিছু হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে এমবেডেড থাকে। সো নেক্সট জেনারেশন ফায়ারওয়াল গুলোতে IDS, IPS, AMP, ওকে, URL ফিল্টারিং, এই সব ধরনের ফিচার একটা সিঙ্গেল বক্সে এমবেডেড থাকে। বাট you know, every year we pay for the license. যেমন এই যে ধরো AMP লাইসেন্স, তুমি ম্যালওয়্যার প্রোটেক্ট করতে চাও, এর জন্য টাকা দিতে হবে। এই AMP লাইসেন্স you have to renew it. Then URL ফিল্টার করতে চাও, এটার জন্য টাকা দিতে হবে। Understood? Now এতক্ষণ আমরা দেখলাম সিকিউরিটি ডিভাইসেস। Now let us look at the security services we have. হ্যাঁ, কি কি সিকিউরিটি সার্ভিস আছে? ওকে, এক নাম্বার হচ্ছে ACL। ACL এর নাম কি তোমরা শুনছো? Yes, sir. So কম্পিউটার নেটওয়ার্ক নিশ্চয়ই দেখছো। So ACL হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। Okay, so from the word itself, নেটওয়ার্কে যে ডিভাইস গুলো থাকে ওইগুলোতে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য যে লিস্ট, ওটাকে আমরা বলি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। অ্যাক্সেস কন্ট্রোল বলতে কি বোঝায়? যে পাবে না। ওকে, মানে কোন কোন ডিভাইসে অ্যাক্সেস পারমিটেড, কোন কোন ডিভাইসে অ্যাক্সেস ডিনাইড, এবং কার অ্যাক্সেস পারমিটেড, কার অ্যাক্সেস ডিনাইড, এগুলো ডিফাইন করার জন্য we write a series of commands and those commands are being called as ACL.
তাহলে এসিএল কনফিগার করে হচ্ছে তোমার অ্যাডমিন। ওকে, সো অ্যাডমিন প্রত্যেকটা অর্গানাইজেশনের যে সিকিউরিটি পলিসি থাকে ওই সিকিউরিটি পলিসি অনুযায়ী অ্যাডমিন কি করে, এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট গুলো লিখে। Okay, so there are two types of ACL. One is standard ACL and the other one is extended ACL. Standard ACL এ হচ্ছে ধরো কে পারমিট, কে নেটওয়ার্কে পারমিটেড হবে আর কে ডিনাইড হবে, এই ডিসিশনটা শুধুমাত্র ধরো ট্রাফিক কোড থেকে আসতেছে, সো সোর্স অ্যাড্রেস দেখে হচ্ছে এই ডিসিশনটা নেয়। আর এক্সটেন্ডেড ACL ট্রাফিক কোড থেকে আসতেছে, কোথায় যাবে, ওকে, হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রোটোকলস, অনেক কিছু দেখে হচ্ছে ও ডিসিশন নেয় যে ট্রাফিকটা অ্যালাউ করা যায় কি যায় না। এখানেও একটা অ্যাক্টিভিটি আছে প্যাকেট ট্রেসার, তোমরা নেটহাকার থেকে ডাউনলোড করে এটাও করবা। ওকে, there is another security service that is called SNMP, Simple Network Management Protocol. So SNMP এর কাজটা কি? SNMP তে হচ্ছে we have এই যে এগুলো হচ্ছে SNMP এজেন্ট। SNMP এর তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এজেন্ট, আরেকটা হচ্ছে SNMP ম্যানেজার, আরেকটা হচ্ছে MIB, ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস। ওকে, তো যে কোনো SNMP এনেবল ডিভাইস বা এই যে এগুলাকে আমরা কি বলতেছি ম্যানেজ নোড, এদেরকে আমরা বলি SNMP এজেন্ট। ধরো না কেন, যখনই তুমি SNMP এনেবল করতেছো তখন এটাকে আমরা বলতেছি SNMP এজেন্ট। এন্ড SNMP ইজ এ ভার্সেটাইল একটা প্রোটোকল, ইটস এ ভেরি ভার্সেটাইল প্রোটোকল। তারপর ধরো এটা হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন এবার কি করে, এই SNMP প্রোটোকলের মাধ্যমে এই ডিভাইসগুলো থেকে সিকিউরিটি ডেটা হি ক্যান কালেক্ট। এই যে হি ক্যান কনফিগার ট্র্যাপ অন দোজ ডিভাইসেস, এবং SNMP ম্যানেজার থেকে মানে অ্যাডমিন তার পিসিতে একটা সফটওয়্যার ইউজ করে, ওই সফটওয়্যারটাকে আমরা বলি SNMP ম্যানেজার। ওকে, তো এই সফটওয়্যারের থ্রুতে সে কি করতে পারে, এই ডিভাইসগুলোকে ম্যানেজ করতে পারে। তাহলে এই যে হ্যালো, হ্যালো, Yes, sir. জি স্যার। Yes, sir. মাঝে ওকে, সো SNMP বা সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল এর কাজ হচ্ছে যে এই প্রোটোকলের মাধ্যমে যে কোনো টাইপের নেটওয়ার্ক ডিভাইস থেকে তুমি ইনফরমেশন গেট করতে পারবা বা সেট করতে পারবা। ওকে, গেট অর সেট, গেট মানে ইনফরমেশন তুমি ওইখান থেকে রিড করতে পারবা, আর সেট হচ্ছে ইউ ক্যান রাইট ইনফরমেশন টু দোজ ডিভাইসেস। তারপরে আরো একটা প্রোটোকল আছে যেটাকে বলা হচ্ছে নেটফ্লো। নেটফ্লোর মাধ্যমেও আমরা বিভিন্ন ধরনের আইপি ট্রাফিকের অ্যানালিসিস করতে পারি। হ্যাঁ, ধরো এই যে রাউটারটা নেটফ্লো এনেবল রাউটার, সব রাউটার আবার নেটফ্লো এনেবল না। ওকে, but you want the coke? এই যে you cannot open it. Nice. Okay, that so not all devices are netflow enabled router. তো যেগুলো হচ্ছে নেটফ্লো এনেবল রাউটার, এই রাউটার গুলো
ইনগ্রেস এবং ইগ্রেস ট্রাফিক। সো ও প্রত্যেকটা ট্রাফিককে মানে প্রত্যেকটা ট্রাফিকের লগ রাখে। ওকে, তো তারপর হচ্ছে এই যে নেটফ্লো কালেক্টর একটা সফটওয়্যার আছে। নেটফ্লো কালেক্টর সফটওয়্যার দিয়ে ধরো এটা হচ্ছে অ্যাডমিন দেখতে পায় যে নেটওয়ার্কে কোন হোস্ট সবচেয়ে বেশি ট্রাফিক ইউজ করতেছে, কোন সাইটে সবচেয়ে বেশি ট্রাফিকের হিট পড়তেছে। ওকে, সো বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা সে এই নেটফ্লো প্রোটোকলের মাধ্যমে দেখতে পায়। তোর একটা নেটওয়ার্কে দেখা গেল যে কোনো একজন ইউজার সে ধরো ওই যে ডাউনলোড ম্যানেজার দিয়ে সে ডাউনলোড করতেছে, সে সবার ব্যান্ডউইথ টেনে নিচ্ছে। ওকে, সো ওইটাও অ্যাডমিন ওই নেটফ্লোর মাধ্যমে দেখতে পাবে যে এই ইউজারটা এই আইপি থেকে সবচেয়ে বেশি ট্রাফিক বাইরে যাচ্ছে। ওকে, যদিও এই নেটফ্লো ছাড়া এখনকার যে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল যেগুলো থাকে, এই ফায়ারওয়ালেই আমরা আসলে এগুলো সব দেখতে পাই। হ্যাঁ, ইভেন ফায়ারওয়ালে হচ্ছে প্রত্যেকটি ইউজারের অ্যাক্টিভ সেশন পর্যন্ত আমরা দেখতে পাই, যে ইউজার কোন কোন সাইটে যাচ্ছে, কতক্ষণ থাকতেছে, কোন কোন ইউজার তার মেশিনে কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করতেছে। হ্যাঁ, ওইগুলা পর্যন্ত আমরা ফায়ারওয়ালে এখন মনিটর করতে পারি। তারপরে হচ্ছে এই যে পোর্ট মিররিং। পোর্ট মিররিং হচ্ছে ধরো নেটওয়ার্কে ট্রাবল শুট করার জন্য আমরা পোর্ট মিররিং ইউজ করি। হ্যাঁ, ধরো এই যে ইউজারটা ধরো আমার কে কমপ্লেন করলো যে আমি তখন ট্রাবল শুটিং এর জন্য কি করতে পারি, ওই প্যাকেট ক্যাপচার করে যে এই ইউজার এই পোর্ট দিয়ে, কারণ এই ইউজার কি এই পোর্টে কানেক্টেড, এই পোর্টে যত ট্রাফিক আসা যাওয়া করে, মানে আউটবাউন্ড এবং ইনবাউন্ড যত ট্রাফিক আছে সব ট্রাফিকের একটা কপি কি করতে পারি, এই যে আমি আমার মেশিনে ক্যাপচার করতে পারি এবং ইউজিং সাম প্যাকেট অ্যানালাইজার টুল লাইক ওয়ারশার্ক আই ক্যান অ্যানালাইজ দ্য ট্রাফিক। ওকে, আবার অনেক সময় আমরা ধরো কোন একটা ইউজারে যদি সন্দেহ হয় যে ও কোনো খারাপ কাজ করতেছে, তখন আমরা কি করি, ও তো আর জানে না, আমরা কি করি ওর পোর্টে, হ্যাঁ এটাকে আমরা বলি স্প্যান টেকনোলজি, স্প্যান সুইচ পোর্ট অ্যানালাইজার, স্প্যান SPAN। সো ওর পোর্টে হচ্ছে আমরা স্প্যান এনেবল করে দিই। স্প্যান এনেবল করে আমরা সুইচকে বলে দেই যে সুইচ এই পার্টিকুলার পোর্ট থেকে যত ট্রাফিক আসা যাওয়া করতেছে তার একটা কপি কি করবা আমার কাছে পাঠিয়ে দিবা। এন্ড ইউজার কিন্তু জানে না যে ওর সমস্ত ট্রাফিক আমি ক্যাপচার করে অ্যানালাইজ করতেছে যে ও আসলে কি করতেছে। ইউ আন্ডারস্টুড অর নো? আন্ডারস্টুড স্যার। জি স্যার। তারপর আছে হচ্ছে তোমার সিসলক সার্ভারস। সিসলক সার্ভারের কাজ কি? সিসলক সার্ভার হচ্ছে যে প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস, ওকে, এভরি নেটওয়ার্ক ডিভাইস, ধরো এটা রাউটার হোক, সুইচ হোক, ইভেন এন্ড ইউজার ডিভাইস হোক, ইভেন আমার পিসি, ধরো পিসিতেও কি আছে, ধরো এই যে এই পিসিতেও বিভিন্ন অ্যাপ্লিকেশন যখন তুমি অ্যাক্সেস করতেছো, এটা কি একটা এন্ড ইউজার ডিভাইস, রাইট? আমার পিসিটা, এখানেও দেখো উইন্ডোজ কিন্তু প্রত্যেকটা জিনিসের লগ রাখে। এই যে এগুলো অ্যাপ্লিকেশন লগ আছে, নাম্বার অফ মিনিট লোড হইতে টাইম লাগবে, তারপরে সিকিউরিটি লগ আছে, সেটআপ লগ আছে। হ্যাঁ, ইভেন ধরো তুমি একটা সফটওয়্যার ইনস্টল করে আবার আনইনস্টল করে দিলা, যখন ফরেনসিক করা হয়, হ্যাঁ, অনেক সময় এই যে বিভিন্ন পিসি জব্দ করা হয়, বলে না, অনেকে মনে করে যে হ্যাঁ ফাইল তো ডিলিট করে দিছি, আমরা
ওই যে সিকিউরিটি অর্গানাইজেশন গুলো যখন হচ্ছে এক একটা মেশিন জব্দ করার পর ওরা ফার্স্ট থিং হচ্ছে ওরা লগ দেখে, মানে এন্ড ইউজারদের এই লগ সম্পর্কে তো কোনো ধারণা নাই। ধারণা আছে, ওর মনে করে ফাইল ডিলিট করে দিছে, ওইটা ডিলিট করে দিছে। ইটস সো ফার্স্ট থিং উই সি দ্য লগ। কারণ প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস, এটা পিসি হোক, রাউটার হোক, সুইচ হোক, ফায়ারওয়াল হোক, প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস একটা সিস্টেম লগ জেনারেট করে। ওকে, ধরো একটা ইন্টারফেস ডাউন হইলো, একটা লগ জেনারেট করে যে ইন্টারফেসটা ডাউন হয়েছে। কোনো একটা সিকিউরিটি ইনসিডেন্ট হইলো, বলে যে এখানে একটা সিকিউরিটি ইনসিডেন্ট হয়েছে। এই লগগুলা কি ডিভাইসেই থাকে। যেমন আমার এই পিসিতে ধরো এই লগগুলো আছে, এখন আমার এই পিসি যদি আমি লগ ক্লিয়ার করে ফেলি বা ফরম্যাট করে ফেলি তাহলে তো গন। এখন ধরো রাউটার সুইচ ওইখানে যে লগগুলো থাকে, আমি যদি রাউটার সুইচ রিবুট করে ফেলি তখন কিন্তু অল লগ গন। কারণ রাউটার সুইচ ফায়ারওয়াল ওইগুলোতে এই লগগুলো ইউজুয়ালি কোথায় থাকে, ক্যাশে থাকে। ওকে, এন্ড ইউ নো দ্য ক্যাশ ইজ দ্য টেম্পোরারি মেমোরি। সো এই জন্য নেটওয়ার্কে প্রত্যেকটা ডিভাইসকে আমরা কনফিগার করে দেই যে প্রত্যেকটা ডিভাইসে যত সিস্টেম লগ জেনারেট হবে, এই লগের একটা কপি ও কি করে, উই হ্যাভ এ সেন্ট্রালাইজড সার্ভার, সিস্টক সার্ভার। ওই সিস্টক সার্ভারে প্রত্যেকটা ডিভাইস কি করে তার সিস্টেম লগ এন্ড সার্ভার, রাইট। তো প্রত্যেকটা ডিভাইসে তো অ্যাডমিনের পক্ষে ধরো রাউটার বা সুইচে বা ফায়ারওয়ালে বা সার্ভারে প্রতিদিন লগ ইন করে দেখা সম্ভব না যে ওই ডিভাইসে কি হচ্ছে। ইজ ইট পসিবল? মেবি পসিবল, বাট ইটস নট ফিজিবল। তো এই জন্য আমরা প্রত্যেকটা ডিভাইসকে কনফিগার করে দিই যে তোমার এখানে যত সিস্টেম লগ জেনারেট হবে তার একটা কপি কি করবা, কার কাছে পাঠাবা, সিসলগ। এবং অ্যাডমিন তখন কি করে, অ্যাডমিন জাস্ট সিস্টক সার্ভারে লগ ইন করে। লগ ইন করলেই সে গ্রাফিক্যালি একদম দেখতে পায় যে কোন কোন ডিভাইসের কি অবস্থা। এবং প্রত্যেকটা সিস্টেম লগের একটা সিভিয়ারিটি লেভেল থাকে 0 to 7। ওকে, সো টোটাল 8টা সিভিয়ারিটি লেভেল থাকে, যে কোনটা হচ্ছে ধরো ওয়ার্নিং, কোনটা হচ্ছে ক্রিটিক্যাল। ওকে, সো এই সিভিয়ারিটি লেভেলের উপর বেস করে অ্যাডমিন তখন এই সিস্টক সার্ভার এগুলোকে ক্যাটাগরাইজ করে, এবং বেসড অন দ্যাট অ্যাডমিন টেকস অ্যাকশন। এনটিপি, এনটিপির কাজ কি? এনটিপি হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল। ওকে, এনটিপির কাজ হচ্ছে যে তোমার নেটওয়ার্কে যে ডিভাইসগুলো থাকে, ধরো অসংখ্য ডিভাইস আছে, নাও তুমি যদি প্রত্যেকটা ডিভাইসে ম্যানুয়ালি টাইম সেট করো, ধরো তুমি তোমার ঘড়ি দেখে টাইম সেট করলো, আরেকজন তার ঘড়ি দেখে টাইম সেট করলো, সো টাইম কখনোই মিলবে না, কয়েক সেকেন্ডের এদিক সেদিক হলেও হবে, রাইট। সো নেটওয়ার্কে যখন কোনো একটা অ্যাটাক হয়, হ্যাঁ, বা কোনো একটা সিকিউরিটি ইনসিডেন্ট হয়, তখন ওই অ্যাটাকের ফ্লোটা বোঝার জন্য আমরা তখন কি করি যে প্রথমে কোন ডিভাইসে অ্যাটাকটা হয়েছিল, পরে ওইখান থেকে কোথায় স্প্রেড হয়েছে, তারপরে কোথায় গেছে, এই যে ধারাটা, এই ধারাটা বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে, কারণ এগুলো কি মিলি সেকেন্ডের ব্যবধানে ঘটে, রাইট, মিলি সেকেন্ড। সো প্রত্যেকটা ডিভাইসকে একটা কমন টাইম সোর্স থেকে টাইম সিঙ্ক করতে হবে। ওকে, and NTP server actually facilitates that. Otherwise মানে সবার টাইম সেম হইতে হবে, আদারওয়াইজ তো তুমি সিকোয়েন্সটা বুঝতে পারবে না। হ্যাঁ, এখন কেউ যদি তার ঘড়ি ধরে টাইম সেট করে মানে নরমালি, তাহলে কি হবে, সবার টাইম কি একদম 100% ম্যাচ করবে? ডু ইউ গেট হোয়াট আই মিন? না। নো স্যার। সো আমরা প্রত্যেকটা ডিভাইসকে কনফিগার করে দেই যে ওকে এটা আমাদের এনটিপি সার্ভার, সব ওই এনটিপি সার্ভার থেকে টাইম সিঙ্ক করে নেয়। তারপরে আছে হচ্ছে ট্রিপল এ সার্ভার্স। ট্রিপল এ, দ্যাট মিন্স অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং। অথেন্টিকেশন, অথরাইজেশন এন্ড অ্যাকাউন্টিং। তো এটা কি আসলে?
এটা হচ্ছে অনেকটা ট্রিপলে বোঝার জন্য ধরো যাদের ধরো তোমার একটা ক্রেডিট কার্ড আছে, তো ক্রেডিট কার্ড, তুমি যে জেনুইন ক্রেডিট কার্ড ওনার, তুমি যে ক্রেডিট কার্ডের অথরাইজড ইউজার, এটা কিভাবে আসলে আইডেন্টিফাই করা হয়? একটা পিন নাম্বার, রাইট? জি স্যার, পাসওয়ার্ড পিন স্যার। সো দ্যাট ইজ কল্ড অথেন্টিকেশন। সো অথেন্টিকেশন হচ্ছে যার মাধ্যমে আমরা একটা ইউজারকে অথেন্টিকেট করি। এবার ধরো তুমি অথেন্টিকেট করলে, তারপরে হচ্ছে অথরাইজেশন ইজ যে তুমি কি কি করতে পারবা, হোয়াট ইউ আর অথরাইজড টু ডু। ওকে, সো ক্রেডিট কার্ডের উদাহরণ যদি দেই, ধরো যে তুমি অথেন্টিকেট করলা, দ্যাট ডাজন্ট মিন যে তুমি আনলিমিটেড টাকা খরচ করতে পারবে। তোমার কার্ডের কি আছে, একটা লিমিট আছে, ইজন্ট ইট? জি স্যার। সো এটাকে বলা হয় অথরাইজেশন। ফর এক্সাম্পল, লেটস সে তোমার কার্ডে 1 লাখ টাকা লিমিট আছে, তুমি 1 লাখ টাকা পর্যন্তই খরচ করতে পারবে, এর বেশি না। কারেক্ট? তারপর অ্যাকাউন্টিং হচ্ছে এই যে মাস শেষে যে আইটেমাইজ বিলটা আসে, যে তুমি কি কি করলা, তুমি কোথায় কোথায় খরচ করছো, দ্যাট ইজ কল অ্যাকাউন্টিং। আন্ডারস্টুড? সো নেটওয়ার্কের ক্ষেত্রেও, যে নেটওয়ার্কে একটা ইউজার কে অথেন্টিকেট করার জন্য যে আবার টেলনেট করবা তোমার পাসওয়ার্ডটা অথেন্টিকেশন এবার করার পর, ধরো তুমি একটা রাউটারে একটা সুইচে প্রবেশ করলা, এবার তুমি কি কি কমান্ড আসলে দিতে পারবা, রাইট? তোমার ইউজার টাইপ অনুযায়ী তুমি কি কি কমান্ড এক্সিকিউট করতে পারবা। সো দ্যাট ইজ বিং ডিফাইন্ড ইন দ্য অথরাইজেশন। আর অ্যাকাউন্টিং হচ্ছে যে তুমি কি কি কমান্ড আসলে এক্সিকিউট করলা বা তুমি কি কি কাজ করলা। ওকে, সো দ্যাট ইজ কল অ্যাকাউন্টিং। সো এই তিনটা ফাংশনকে ইন্টিগ্রেট করার জন্য উই ইউজ ট্রিপল এ সার্ভার্স। ওকে, সো এই ট্রিপল এ সার্ভার উই হ্যাভ টু টাইপস অফ, মানে আমরা দুই ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। একটা হচ্ছে সিসকোর নিজস্ব একটা প্রপ্রাইটারি সলিউশন আছে, দে ইউজ ট্যাক এসিএস প্লাস। ওকে, আরেকটা হচ্ছে এই যে রেডিয়াস, হ্যাঁ, রেডিয়াস সার্ভার, ওটা হচ্ছে ওপেন সোর্স। তো ইউজুয়ালি দেখা যায় যে ম্যাক্সিমাম ইউজাররা ওটা যেহেতু ওপেন সোর্স, ম্যাক্সিমাম হচ্ছে এই যে রেডিয়াস ইউজ করে। যাদের টাকা পয়সা আছে একটু বেশি, তারা ট্যাক এসিএস ইউজ করে। ওকে, সো এই সার্ভারগুলো কি ওই যে ট্রিপল এ সার্ভার আর কি। কারণ রেডিয়াস আর ট্যাক এসিএস এর মধ্যে দেখো পার্থক্যগুলো। রেডিয়াসে যেমন এই যে শুধু পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড, তুমি যখন অথেন্টিকেট করো only the password is encrypted, but thereafter যত ট্রাফিক আদান প্রদান হয়, ট্রাফিক or the packet is not encrypted, but ট্যাক এসিএস এ হচ্ছে পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড বটে, প্লাস হচ্ছে the entire packet is also encrypted. But ট্যাক এসিএস you have to pay for it. ভিপিএন তোমরা জানো, তোমরা সবাই ভিপিএন ইউজার নাকি? ভিপিএন কি একটা পাবলিক নেটওয়ার্কের উপর দিয়ে তুমি যখন একটা প্রাইভেট টানেল ক্রিয়েট করবা, হ্যাঁ, সো দ্যাট ইজ এ এনক্রিপ্টেড টানেল, একটা সিকিউর টানেল, ওইটাকে আমরা বলি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো ইটস এ প্রাইভেট নেটওয়ার্ক হুইচ ইজ নট ফিজিক্যাল, রাইট, হুইচ ইজ ভার্চুয়াল। মানে একটা পাবলিক নেটওয়ার্কের উপর দিয়ে যখন তুমি একটা প্রাইভেট নেটওয়ার্ক এস্টাবলিশ করবা, দেন ইউ কল ইট VPN. So these are the different security services we have. এবং দেখো এই যে VPN, this is a very big challenge for the security administrators. কারণ কেউ যদি VPN ইউজ করে, ও কি কি ট্রাফিক, ওর এই ট্রাফিক গুলো তো আর ফায়ারওয়াল স্ক্যান করতে পারে না। কেন স্ক্যান করতে পারে না? বিকজ the traffic is being encrypted. বুঝতে পারছো? Yes, sir. স্যার,
তাহলে স্যার এখন যেমন স্যার কিছু অনলাইন গেম বন্ধ করে দিয়েছে, তারপর স্যার ভিপিএন দিয়ে স্যার খেলা যায়, তাহলে স্যার এটা প্রিভেন্ট করার কোনো উপায় আছে কি? ওইটা ওই যে ভিপিএন বন্ধ করে দিতে হবে না, ভিপিএন তো বন্ধ করে দেওয়া সম্ভব না, তাই না? কারণ ভিপিএন এর তো আরো অনেক ভালো ইউসেজ আছে, তাই না? তবে তোমরা যারা ফ্রি ভিপিএন ইউজ করো, দোজ আর ডেঞ্জারাস। ওরা বরং উল্টা তোমাদের ডাটা চুরি করে। নাথিং, there is nothing called free lunch. Anything free is not good. So Shesh, chapter 12 is তারপরে অনেক আছে, রেটিং দেখে নিও। NordVPN is good. Nord, NORD. আর কি এমন কাজ করো যে তোমাদের একদম ভিপিএন কিনে ইউজ করতে হবে? স্যার এইভাবেই জিজ্ঞেস করলাম স্যার। আচ্ছা ঠিক আছে, কারণ আসলে তো দরকার নেই। স্যার আমার যদি স্যার প্রাইভেট একটা নেটওয়ার্ক থাকে, তো আমি স্যার এটা ভিপিএন এর দিয়ে কি অন্যখানে অ্যাক্সেস নিতে পারবো? এরকম স্যার একটা মানে থিওরি দেখেছিলাম স্যার, কিন্তু আমি মানে ইন হ্যান্ড কিভাবে করবো এগুলো স্যার জানা নেই। ওইটা ধরো তোমার পুরো একটা নেটওয়ার্ক যদি ভিপিএন এর আওতায় আনতে চাও, তখন তোমাকে ওই ভিপিএন এনেবল রাউটার অথবা ভিপিএন এনেবল রাউটার যদি না থাকে তাহলে ফায়ারওয়াল ইউজ করতে হবে। এখানে এগুলো আমরা কনফিগার করি, সাইট টু সাইট ভিপিএন আছে, রিমোট অ্যাক্সেস ভিপিএন, হ্যাঁ এগুলো কনফিগার করা হয়। স্যার বলো। হ্যাকাররা যখন হ্যাক করে তখন তো ওদের ট্রেস করা যায় না, তখন কি তারা এই ভিপিএন অ্যাক্টিভ করে রাখে নাকি? না না, ভিপিএন অ্যাক্টিভ তো কি, ওরা আরো অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস ইউজ করে, ওরা টর নেটওয়ার্ক ইউজ করে। ওকে, নট অনলি ভিপিএন, ভিপিএন আছে, বাট ওরা অনেক ধরনের টেকনিক ইউজ করে। ওরা হচ্ছে এই যে সামনের চ্যাপ্টার থেকে তোমরা দেখবা, ওরা হচ্ছে ধরো আরেকজনের আইপি ভিকটিম হবে আরেকজন। ওরা হ্যাকার্স আর ভেরি স্মার্ট পিপল, ডাম পিপল ক্যানট বি হ্যাকার্স। স্যার অ্যানোনিমাস হয় কিভাবে স্যার, মানে ফুললি অ্যানোনিমাস যদি হতে চাই? ফুললি অ্যানোনিমাস তুমি কেন হইতে চাও আগে সেটা বলো, তোমার কি? এই স্যার এই কোন ওয়েবসাইটে যদি স্যার অ্যাটাক করতে চাই, মানে কেন অ্যাটাক করতে চাইবা তুমি অহেতুক? আমাদের তো ভালো না, ইন্টেনশন ভালো না। দেয়ার ইজ অ্যান অপারেটিং সিস্টেম কল টেলস, বুঝছো? কোশ্চেনটা যেহেতু করছো, এই টেলস ওএস, ইউ ক্যান ইউজ টেলস ওএস। তুমি তোমার টেলস ওএস দিয়ে বুট করবা, ইউ আর কমপ্লিটলি অ্যানোনিমাস। আন্ডারস্টুড? জি স্যার। ওকে, আজকে এখানেই শেষ। সো নেক্সট ডে 13 14 পড়ানোর পর কিন্তু তোমাদের মিড এক্সাম হবে। আল্লাহ হাফিজ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।